এই স্টোরিজের পক্ষ থেকে আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন স্যার আর্থার কনেন ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ অ্যাবি গ্রেঞ্জ। সালের শীতকাল। তুষার পড়ছিল সে রাত্রে। কনকনের ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। ভোর রাতের দিকে কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে কি আমার ঘুম ভাঙিয়ে দিল। চোখ খুলে দেখি হোমস। হাতের মোমবাতির আলোয় ঝিকমিকিয়ে উঠেছিল ওর মুখটা। সতর্ক ব্যগ্র মুখে আগ্রহের দীপ্তি আর তার ঝুঁকে পড়ার ভঙ্গিমা দেখে এক নজরেই বুঝলাম নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা শুরু হয়ে গেছে। আমি চোখ মেলতেই ও চেঁচিয়ে উঠে বলল, উঠে পড়ো ওয়াটসন, উঠে পড়ো, ডাক এসে গেছে, খেলা শুরু হলো বলে। না ওয়াটসন, আর একটা কথাও নয়, ধরা চুরু এটা তাড়াতাড়ি চলে এসো। দশ মিনিট পরেই আমাদের নিয়ে নিস্তব্ধ পথ কাঁপিয়ে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ছুটে চলল শেরিং ক্রস স্টেশনের দিকে। ভোরের প্রথম আলো তখন সবে দেখা যাচ্ছে পূব দিগন্তে। মাঝে মাঝে দু একজন শ্রমিকের আবছা মূর্তি দেখা যাচ্ছে লন্ডনের শ্বেতপাথরের মতো অস্বচ্ছ ধোঁয়ার মধ্যে। ভারী কোট জড়িয়ে চুপচাপ বসেছিল হোমস। আমারও সেই অবস্থা। প্রথমত যা হাড় কাঁপানো হিমেল হাওয়া, তার ওপর পেটে কিছু না দিয়েই রওনা হতে হয়েছে দুজনকে। কাজেই মুখ বুজে জড়সড় হয়ে বসে থাকাটাকেই শ্রেয় মনে করলাম। স্টেশনে পৌঁছে কিছু গরম চা পেটে পড়বার পর কেন্ট অভিমুখী একটা ট্রেনে জাঁকিয়ে বসে বেশ আরাম বোধ করলাম। আর তখনই কথা ফুটল হোমসের মুখে। পকেট থেকে একটা চিরকুট বার করে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করলো আমার বন্ধু। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য এখানে দরকার এবং তা পেলে খুশি হব। কেসটা অত্যন্ত আশ্চর্য রকমের, আপনার এখতিয়ারেই পড়ছে। আচ্ছা, শুধু লেডিকে রেহাই দেওয়া ছাড়া আপনি না আসা পর্যন্ত কোনো জিনিসের নাড়াচাড়া করা হবে না। তাকে মুক্তি না দিলেই নয়, কিন্তু দোহাই আপনার, একটা মুহূর্ত আপনি অযথা নষ্ট করবেন না, কেননা স্যার অস্টিসকে এভাবে ফেলে রাখা খুবই কষ্টকর ব্যাপার। বুঝলাম। একটা কথা কিন্তু না বলে পারছি না ওয়াটসন, কেস নির্বাচন তোমার ঠিকই হয় না, এর যথাবিহিত প্রায়শ্চিত্ত হওয়া দরকার। কিন্তু সবকিছুই তুমি গল্পের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো ওয়াটসন। আর এই মারাত্মক অভ্যেসটাই মাটি করেছে কেসগুলো। তা না করে যদি বৈজ্ঞানিক চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, তাহলে তাহলে বোধহয় এরকম সর্বনাশ হতো না ঘটনাগুলোর। নিজে লিখলেই তো পারো। লিখবো মাই ডিয়ার ওয়াটসন, লিখবো। ইচ্ছে আছে জীবনের শেষ বছরগুলোয় এমন একটা বই লিখে যাব যার মধ্যে কেন্দ্রীভূত হবে গোয়েন্দাগিরির যাবতীয় আর্ট। তবে বর্তমান কেসটা মনে হচ্ছে খুনের ব্যাপারে। তুমি কি তাহলে মনে করো স্যার অস্টেস মারা গেছে? তাই তো মনে হচ্ছে। হপকিন্সের লেখার মধ্যে রয়েছে প্রচুর উদ্বেগ, কিন্তু জানোই তো আবেগপ্রবণ মানুষ নয় সে। খুন খারাপে নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তাছাড়া লাশটাকেও রেখে দিয়েছে আবার পরীক্ষার জন্য। নিছক আত্মহত্যার কেস হলে আমার কাছে আসার তো পাত্র নয় সে। শোচনীয় দৃশ্য দেখে পাছে আঘাত পান লেডি, তাই মনে হয় তাকে তালা চাবি দিয়ে ঘরে রেখে দিয়েছে। কিন্তু ওয়াটসন, একটা জিনিসকে তুমি লক্ষ্য করেছো? আমরা কিন্তু বেশ অভিজাত মহলে যেতে চলেছি। খড়মড়ে কাগজে মনোগ্রাম, বংশের প্রতীক চিহ্ন আর ছবির মতো সুন্দর ঠিকানা।
এসবগুলি মানে এক। আমার তো মনে হয় বন্ধুবর হপকিন্সের সুনাম এবার অক্ষুণ্ণ থাকবে এবং আমাদেরও সকালটা মন্দ কাটবে না। কি বলো ওয়াটসন? আর খুনটা সম্ভবত হয়েছে গত রাত্রে 12টার আগে। কি করে বুঝলে তুমি? এটা তো খুব সহজ ওয়াটসন। ট্রেনগুলোর গতিবিধি লক্ষ্য করে আর সময়ের দিকে নজর রেখে। একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো ওয়াটসন? স্থানীয় পুলিশ ডাকতে হয়েছে, তারা এসে খবর দিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডে। হপকিন্সকে বেরোতে হয়েছে, তারপর সে আমায় খবর পাঠিয়েছে। আর এত কিছু করতে গিয়ে রাত ভোর হয়ে যায় ওয়াটসন। যাক, চিসেলহার্স্ট স্টেশন এসে গেছে, সব সন্দেহভঞ্জন করা যাবে এবার। গ্রামাঞ্চলের অলিগলির মধ্যে দিয়ে প্রায় মাইল 2 পেরিয়ে এলাম ঘোড়ার গাড়িতে। তারপরই পৌঁছলাম একটা পার্কের ফটকে। খোলা দরজায় আমাদের অভ্যর্থনা জানালেন ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। আমাদেরকে লক্ষ্য করেই তার যৌবনরসের টলমল দেহ আর সতর্ক চোখ মুখে এক নিবিড় আগ্রহের দ্যুতি খেলে গেল। আর মিস্টার হোমস, আপনি এসেছেন দেখছি যে। বাহ, দেখে সত্যিই খুব খুশি হলাম। ডক্টর ওয়াটসন, আপনিও এসেছেন, বেশ বেশ ভালো করেছেন। আসলে হাতে সময় থাকলে তাহলে আপনাদের আর কষ্ট দিতাম না, কিন্তু এই ভদ্রমহিলার জ্ঞানে ফিরে আসার পর তার মুখেই ঘটনার এমন পরিষ্কার একটা বিবরণ শুনলাম যে আপনাদের আর কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। আচ্ছা মিস্টার হোমস, ওই লুইহ্যামের সিরিয়াল চোরদের দলটার কথা মনে আছে আপনার? বলো কি, আবার সেই 3 র্যান্ডেল? হ্যাঁ, ধরেছেন ঠিকই। বাপ আর 2 ছেলে। এ কাজ তাদেরই হবে, এ সম্বন্ধে তিলমাত্র সন্দেহ আমার নেই। এই দিন 15 আগে সিডেনামে একটা গোলমালও করেছে এই 3 জনে। সেই সময় যারা ওদের দেখেছে তারাই বর্ণনা দিয়েছে ওদের চেহারা। এত তাড়াতাড়ি এবং কাছাকাছি আবার যে ওরা তৎপরে উঠবে তা কি আর ভাবতে পেরেছিলাম আমি? আশ্চর্য বুকের পাটা আছে বলতে হবে, বাহাদুর আছে। কিন্তু যাই বলুন, এ কাজ তাদেরই লাগছে আমার। এবার জানবেন যে ওদের বড়াতে ফাঁসির দড়ি ঝুলছে। স্যার অস্টেস তাহলে মারা গেছেন? হ্যাঁ, আসলে ওই চুল্লি খোঁচা বা লোহার ডান্ডায় পুরো চুরমার হয়ে গেছে তার মাথার খুলি। কোচওয়ানের মুখে শুনলাম। হ্যাঁ, ওর স্ত্রীও এখন শোকে ভেঙে পড়েছেন। বেচারি, বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে ওকে। আমি প্রথমে এসে তো প্রায় আধমরাই দেখেছিলাম ভদ্রমহিলাকে। আচ্ছা, আমার মনে হয় আপনার উচিত প্রথমেই একবার তার সাথে দেখা করে নেওয়া, যাতে ঘটনাটি আদ্যপান্ত শুনে নিতে পারেন। তারপর না হয় সবাই মিলে খাবার ঘরটা পরীক্ষা করা যাবে, কি বলেন? লেডি ব্র্যাকেনস্টল সাধারণ মহিলা নন। এরকম আভিজাত্যপূর্ণ তনু, রমণীয় কান্তি আর এত সুন্দর মুখ কদাচিৎই চোখে পড়ে। বড় মিষ্টি ও ফুরফুরে চেহারা তার, সোনালি চুল, নীলচে চোখ। চুল ও চোখের সাথে গায়ের রঙও নিশ্চয়ই মানানসই ছিল গতকাল রাতের ভয়াবহ অভিজ্ঞতার আগে পর্যন্ত। তার আতঙ্ক বিহ্বল উদ্ভ্রান্ত মুখের সঙ্গে যেন এই আখিকেশ তনুর সৌন্দর্য মোটেই খাপ খাচ্ছিল না। উপদ্রব শুধু মনের উপর নয়, দেহের উপরেও গেছে অনেক। চোখের ঠিক ওপরে কিশমিশ রঙের বীভৎস একটা ফুলও দেখলাম। অতিশয় যত্নে ভিনিগার আর জল দিয়ে এক নাগাড়ে ফুলোটা ধুয়ে দিচ্ছিল এক পরিচারিকা। কোচের উপর শ্রান্ত দেহে আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আমরা ঘরে ঢোকা মাত্র তার চকিত সন্ধানী চাহনি আর সুন্দর চোখে সতর্কতার প্রতিচ্ছবি থেকে বুঝলাম এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও সাহস বা উপস্থিত বুদ্ধি বিন্দুমাত্র লোপ পায়নি। তার শরীর আবৃত ছিল নীলচে রূপালি রঙের ঢিলে এক ড্রেসিং গাউনে, কিন্তু পাশের কোচের উপর ঝুলছিল রূপোর চাকতি দিয়ে সেলাই করা কালো রঙের একটা ডিনারের পরিচ্ছদ। মিস্টার হপকিন্স, সবই তো বললাম আপনাকে। আমার হয়ে এদের আপনিই তো বললে পারতেন। বেশ, যদি দরকার মনে করেন আবার না হয় বলছি। খাওয়ার ঘরে গিয়েছিলেন এরা? বন্দোবস্ত যা করার তাড়াতাড়ি করুন। ওভাবে ওভাবে ওকে ওখানে ফেলে রাখতে চাই না আমি। ও দৃশ্য
অদৃশ্য ভাবলেও শিউরে উঠতে হয়। সঙ্গে সঙ্গে হাতের উপর থেকে গাউনের ঢিলে হাতাটা খসে পড়তেই বিস্ময় হোমস বলে উঠল, ম্যাডাম শুধু চোখের ওপর নয়, হাতেও আঘাত পেয়েছেন দেখছি। এটা কি? দুটো সুস্পষ্ট লাল বিন্দু পাশাপাশি ফুটে উঠেছিল ওনার হাতে। গাউনের হাতা দিয়ে বিন্দু দুটো তাড়াতাড়ি ঢেকে ফেললেন লেডি ব্র্যাকেনস্টল। ও কিছু না, গতকালের বিভৎস ব্যাপারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আপনারা বসুন, আমি বলছি আমার কাহিনী। আমি স্যার অস্টেস ব্র্যাকেনস্টলের স্ত্রী। এই বছরখানেক হলো আমাদের বিয়ে হয়েছে। আপনাদের কাছে গোপন করে মনে হয় না কিছু লাভ হবে, তাই সবটা খুলেই বলছি। জানেন, মোটের ওপর খুব একটা সুখের হয়নি আমাদের বিয়েটা। এরকম মাতালের সঙ্গে 1 ঘন্টা কাটানো খুব একটা সুখকর নয়। আর যে মেয়ের অনুভূতি আছে, তেজ আছে, আছে অফুরন্ত প্রাণরস, তাকে যদি এরকম একটা লোকের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত বিয়ের বাঁধনে বাঁধা থাকতে হয়, তখন তার অবস্থাটা যে কি হতে পারে কল্পনা করতে পারেন আপনি? গত রাতের কথাই বলি আপনাদের। জানেন বোধহয় এ বাড়ির চাকর বাকরেরা ওই যে নতুন তৈরি অংশটা, ওইখানটায় ঘুমোয়। মাঝের ব্লকটায় থাকি আমরা। আর এইখান দিয়ে পেছন দিকের রাস্তা, এই পেছন দিকটায় রান্নাঘর, এর ওপরেই রয়েছে শোবার ঘর। আমার ঘরের ঠিক ওপরেই ঘুমোয় আমার এই পরিচারিকা থেরেসা। আর কেউ তেমন এই দিকটায় থাকে না। আর এখানকার কোনো শব্দ দূরের ব্লকটায় পৌঁছায় না, যেখানে চাকর বাকরেরা থাকে। কাজেই কারোর ঘুম ভাঙাও সম্ভব নয়। এখন এই সব খবরগুলো নিশ্চয়ই ডাকাতগুলো জানতো, তা না হলে ওভাবে ওরা কাজ সারতে পারত না। রাত প্রায় 10:30টায় স্যার অস্টেস শুতে চলে যান। চাকর বাকরেরাও তার আগেই চলে যায় তাদের কোয়ার্টারে। সেদিনটায় আমি এই ঘরে বসেই বই পড়ছিলাম। পাছে আমার কিছু দরকার পড়ে, তাই থেরেসা তখনও ঘুমোয়নি। বাড়ির একদম ওপরে জেগে বসেছিল সে। রাত 11টা বাজার পর উঠে পড়লাম। ওপরতলায় ওঠার আগে সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য এক পাক ঘুরতে বেরোলাম। এই কাজটা আমি রোজই করি। কারণ তো বললাম, স্যার অস্টেসকে সবসময় বিশ্বাস করা চলে না। প্রথমেই গেলাম রান্নাঘরে, সেখান থেকে প্যান্ট্রিতে, তারপর গান রুম, বিলিয়ার্ড রুম, ড্রয়িং রুম, সব শেষে খাবার ঘরে। ঘরের জানলাটা সব সময় পুরো পর্দায় ঢাকা থাকে। ঘরে ঢুকে জানলার কাছেই এগোচ্ছি, এমন সময় মুখের ওপর বাতাসের ঝাপটাটা অনুভব করায় বুঝলাম জানলাটা বন্ধ নেই, খোলা রয়েছে। একটানে পর্দাটা সরিয়ে ফেলতেই মুখোমুখি হয়ে গেলাম একটা চওড়া কাঁধালা লোকের সঙ্গে। বয়স হয়েছে লোকটার, সবে ঘরের মধ্যে পা দিয়েছিল সে। জানলাটা লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডো, নামে জানলা হলেও দরজার মতোই তার মধ্যে দিয়ে যাওয়া যায় লনের ওপর। আমার হাতে ছিল শোয়ার ঘরের জ্বলন্ত মোমবাতি। বাতিটা একটু তুলে ধরতেই প্রথম লোকটার পিছনে আরো 2টো লোককে দেখলাম। তারাও ঢোকার উদ্যোগ করছিল। দেখেই কয়েক পা পিছিয়ে এলাম আমি, কিন্তু চকিতে প্রৌঢ় লোকটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। প্রথমে আমার কবজি ধরেছিল সে, তারপর ধরলো গলা। আমি হা করার জন্য চিৎকার করলাম। তখন লোকটা জানোয়ারের মতো প্রচন্ড ঘুষি মারলো আমার চোখের ওপর। এক ঘুষিতে ছিটকে পড়লাম আমি।
নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছিলাম কয়েক মিনিটের জন্য। কেননা জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘণ্টা টানার দড়িটা ছিঁড়ে নিয়ে একটা ওক কাঠের চেয়ারের সঙ্গে বেশ শক্ত করে ওরা আমাকে বেঁধে ফেলেছে। ডাইনিং রুমে টেবিলের মাথার দিকে থাকে এই চেয়ারটা। এমন আঁট করে বেঁধেছিল যে আমার নড়াচড়ার ক্ষমতাও ছিল না। পাছে চিৎকার করি তাই একটা রুমাল পেঁচিয়ে মুখটাও বন্ধ করে দিয়েছিল। ঠিক এই সময় ঘরে ঢুকলেন আমার দুর্ভাগা স্বামী। নিশ্চয়ই উনি সন্দেহজনক কোনো শব্দ শুনতে পেয়েছিলেন, তাই এই ধরনের দৃশ্যর জন্য উনি তৈরি হয়েই এসেছিলেন। তার পরনে ছিল শার্ট আর ট্রাউজার, এক হাতে তার প্রিয় ব্ল্যাকথর্ন কাঠের ছড়ি। তীর বেগে একজনের দিকে ছুটে যেতেই আধবুড়ো লোকটা চুল্লির ভেতর থেকে আগুন খোঁচাবার লোহার ডান্ডাটা দিয়ে প্রাণপণ শক্তিতে বসিয়ে দিল তার মাথার উপর। ওফ, সে কি মার! একটুও গোঙানি শুনলাম না তার কণ্ঠে। ধপ করে পড়ে গেলেন মেঝেতে এবং সঙ্গে সঙ্গে নিস্পন্দ হয়ে গেল ওর দেহ। আরেকবারের জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। এবারও নিশ্চয়ই মিনিট কয়েকের জন্যই চেতনা ছিল না। চোখ মেলার পর দেখলাম সাইডবোর্ড থেকে রূপোর বাসনপত্রগুলো নামিয়ে জড়ো করে রেখেছে ওরা। এক বোতল মদও ছিল, সেটাকেও নামিয়েছে। প্রত্যেকের হাতে একটা গেলাস দেখলাম। একটু আগেই আপনাদের বললাম না যে তিনজনের একজনের বয়স হয়েছে, তার আবার একগাল দাড়িও আছে। বাকি দুজন ছেলে মানুষ, মুখে দাড়ি গোপের বালাই নেই। দেখে মনে হচ্ছে বাপ তার দুই ছেলেকে নিয়ে রাতে বেরিয়েছে শিকারে। ফিসফিস করে কি যেন কথা হলো তিন মূর্তিতে। তারপর আমার কাছে এসে দেখলো বাঁধন শক্ত আছে কিনা। এরপর একে একে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। যাওয়ার সময় বন্ধ করে গেল জানলার পাল্লাটা। মিনিট 15 ধস্তাধস্তি করার পর মুখের বাঁধন খসিয়ে ফেললাম আমি। কয়েকবার সজোরে চিৎকার করে উঠতেই থেরেসা নেমে এসে বাঁধন খুলে দিল আমার। আর কোনো প্রশ্ন আছে কি আপনার মিস্টার হোমস? না, একে আর বিরক্ত করার ইচ্ছে নেই আমার। ধৈর্যের সীমা আছে আর সময়ের মূল্য আছে। খাওয়ার ঘরে যাওয়ার আগে তোমার মুখেই শুনে যেতে চাই কাল রাতের ঘটনার বিবরণ। এ বাড়িতে লোকগুলো ঢোকার আগেই ওদের আমি দেখেছিলাম। জানলার সামনে বসেছিলাম। বাইরে ফুটফুটে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম দূরে লজের ফটকের সামনে তিনজন লোক, কিন্তু তখন উনি মোটেই মাথা ঘামায়নি। তারপর ঘণ্টাখানেক গেছে, হঠাৎ শুনলাম গিন্নিমার আর্তচিৎকার। শুনেই এক দৌড়ে নিচে নেমে এসে যা দেখলাম, ওক কাঠের চেয়ারটায় আষ্টে পৃষ্ঠে বাঁধা বেচারি, আর ঘরময় ছড়িয়ে রক্ত আর টুকরো টুকরো মগজ। রক্তের ছোপ ছোপ দাগ হতভাগিনীর পোশাকেও ছিল। ওই রকম বাঁধা অবস্থায় চোখের সামনে ওই দৃশ্য দেখলে যে কোনো মেয়েরই বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়া খুব স্বাভাবিক, এমনকি পাগল হতেও বেশি দেরি লাগে না। কিন্তু অ্যাডিলেডের মিস ফ্রেজারের এবং অধুনা অ্যাবি গ্র্যাঞ্জের লেডি ব্র্যাকেনস্টলের সাহসের অভাব কোনোদিনই হয়নি। ওকে অনেক সওয়াল করেছেন আপনারা, এবার রেহাই দিন, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিক বেচারি। মায়ের মতো স্নেহকোমল হাতে আলগোছে গৃহকর্ত্রীর কোমর জড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল থেরেসা। জন্মের পর থেকেই এক মুহূর্তের জন্য লেডি ব্র্যাকেনস্টলে কাজ ছাড়া হয়নি থেরেসা। এমনকি শিশু অবস্থায় ঢাইমার কাজও করেছে। আর তারপর 18 মাস আগে যখন ওরা সর্বপ্রথম অস্ট্রেলিয়া ছেড়ে ইংল্যান্ডে আসেন, থেরেসাও এসেছিল একসঙ্গে। ওর পুরো নাম হচ্ছে থেরেসা রাইড। এ ধরনের পরিচারিকা আজকাল বড় একটা দেখা যায় না মিস্টার হোমস।
সুনিবিড় আগ্রহের দীপ্তি মুছে গেছিল হোমসের ভাবব্যঞ্জক মুখ থেকে। রহস্যের সঙ্গে সঙ্গে তিরোহিত হয়েছিল কেসটার যাবতীয় আকর্ষণ। এখন বাকি শুধু একটা গ্রেপ্তার করা। কিন্তু এই জাতীয় অতি সাধারণ বদমাশ ঘেটে সে কি তার হাত কলঙ্কিত করতে চাইবে? বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ গম্ভীর প্রকৃতির কোনো মহাপণ্ডিত চিকিৎসাবিদকে সামান্য হামজ্বরের জন্য ডেকে আনলে তার মুখে যেমন অপরিসীম বিরক্তি ফুটে ওঠে, আমার বন্ধুটির মুখেও সেদিন অবিকল সেই একই রকম প্রতিচ্ছবি দেখলাম। কিন্তু তবুও অ্যাবি গ্রাঞ্জের খাওয়ার ঘরে ঢুকে ওই বিচিত্র দৃশ্য দেখার পর আবার জাগ্রত হয়ে তার ক্ষীয়মান আগ্রহ একাগ্র হয়ে ওঠে তার অন্তরে। বিশাল ঘর, আর ঠিক সেই অনুপাতে অনেকটা উঁচু। ওক কাঠের কারুকার্য করা সিলিং, ওক কাঠের প্যানেল এবং দেওয়াল জুড়ে সারি সারি হরিণের মাথা আর প্রাচীন অস্ত্রশস্ত্রাদির সমাবেশ। লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডোটা দেখলাম দরজার অপর প্রান্তে। ডান দিকের ছোট সাইজের 3টি জানলা দিয়ে শীতের হিমেল রোদ্দুর এসে বেশ আলোকিত করে তুলেছিল ঘরটা। বাঁদিকে খুব গভীর আর একটা মস্ত বড় ফায়ার প্লেস। ওক কাঠের তৈরি অতিকায় ম্যান্টেল পিসের কিনারাটা বেরিয়ে এসেছিল ফায়ার প্লেসের উপরে। চুল্লির বাঁদিকে ওক কাঠের একটা হাতলওয়ালা ভারী চেয়ার, তলার কাঠ দুটো ক্রস করা। লাল টকটকে একটা দড়ি জড়ানো চেয়ারের চারিদিকে। দড়ির দুই প্রান্ত নিচের ক্রস করা কাঠ দুটোয় বাঁধা। লেডি ব্র্যাকেনস্টল বন্ধনমুক্ত হওয়ার পর ঢিলে হয়ে পড়েছিল দড়িটা, কিন্তু যেমন তেমন বাঁধা ছিল কাঠগুলো। এইসব খুঁটিনাটি আমরা পরে দেখেছিলাম, কারণ ঘরে ঢোকা মাত্র আমাদের চিন্তাধারা একমুখী হয়ে কেন্দ্রীভূত হয়েছিল ফায়ার প্লেসের সামনের বিছানো বাঘের চামড়ার উপর হাত পা ছড়িয়ে থাকা ভয়াবহ বস্তুটার দিকে। দেহটি এক দীর্ঘকায় সুগঠিত পুরুষের, বছর 40 বয়স তার। সিলিংয়ের দিকে মুখ তুলে চিত হয়ে পড়েছিল তার দেহ। কুচকুচে কালো ছোট দাড়ির ভিতর দিয়ে বেরিয়েছিল ঝকঝকে সাদা দাঁতের সারি, ঠিক যেন মুখ খিচিয়ে রয়েছেন বিকটভাবে। মুঠো করা হাত দুটো ছিল মাথার উপর দিকে, আর ঠিক তাদেরই মাঝে একটা ব্ল্যাকথর্ন কাঠের ছড়ি আড়াআড়িভাবে পড়েছিল। প্রতিহননের ইচ্ছায় আর প্রবল ঘৃণায় দুমড়ে মুচড়ে গেছিল তার মলিন কিন্তু সুশ্রী মুখের ধারালো নাক, চোখ আর প্রতিটি রেখা। নিষ্প্রাণ মুখের পরতে পরতে জমাট বেঁধেছিল একটা পৈশাচিক বিভীষিকা। নিচের আওয়াজ শুনে সচকিত হয়ে ওঠার আগে পর্যন্ত শয্যায় ছিলেন উনি, কারণ পরনে দেখলাম এমব্রয়ডারি করা একটি সূচি সুন্দর শৌখিন রাত্রিবাস, আর ট্রাউজার্সের মধ্যে থেকে বেরিয়ে আসা পা দুটো সম্পূর্ণ নগ্ন। মাথার আঘাত অতি ভয়াবহ, এক আঘাতেই প্রাণবায়ু শূন্যে মিলিয়েছিল। আঘাত যে কতখানি মারাত্মক, পাশবিক আর প্রচণ্ড তার প্রমাণ ঘরের চারিদিকে চোখ বুলালেই পাওয়া যায়। আঘাতের প্রচণ্ডতায় বেঁকে যাওয়া লোহার ভারী ডান্ডাটা পড়েছিল পাশেই। ডান্ডা আর ডান্ডারচিত ধ্বংসাবশেষ দুটোই পরীক্ষা করল হোমস। র্যান্ডালদের দলপতি আধবড়ো হলেও গায়ে বেশ শক্তি রাখে দেখছি। হ্যাঁ, তা রাখে। লোকটার সম্বন্ধে কিছু রেকর্ডটা আমার দপ্তরেই আছে। বেজায় চোয়ারে লোক। তাহলে তাকে পাকড়াও করতে মোটেই বেগ পাওয়া উচিত নয় তোমার। নিশ্চয় নয়। এ কাণ্ড হওয়ার আগে থেকেই ওর খোঁজখবর নিচ্ছিলাম আমরা। অনেকের এটাও ধারণা ছিল যে ও নাকি আমেরিকা পালিয়েছে। এখন তো দেখছি পুরো দলটাই রয়েছে এখানে। এবার তো বাঁচা ধরে না চোখে সর্ষে ফুল দেখবে, আমার চোখে ধুলো দেওয়া। বন্দরে বন্দরে খবর চলে গেছে, আজ সন্ধ্যের আগে একটা পুরস্কারও ঘোষণা হবে। কিন্তু আমার খটকা লাগে শুধু একটা কথা ভেবে, যে ওরা জানতো ওদের চেহারার নিখুঁত বর্ণনা যথাসময় লেডি ব্র্যাকেনস্টলের মুখে শুনতে পাবে পুলিশ, আর সে শুনলে 3 জনকেই শনাক্ত করবে। কিন্তু এসব জেনেও তারা এরকম উন্মাদের মতো কাণ্ডটা কেন করলো বলুন তো? এক্স্যাক্টলি, এই ঘটনা শুনলেই মনের মধ্যে একটা খটকা থেকে যায় যে ভদ্র মহিলাকে শেষ করে ফেললেই তো গোল চুকে যেত। ওরা হয়তো ধারণাও করতে পারেনি যে আবার জ্ঞান ফিরে পেতে পারেন উনি। তা হলেও হতে পারে,
অজ্ঞান অবস্থায় দেখে হয়তো ভদ্রমহিলাকে হত্যার চেষ্টা করেনি ওরা। ভালো কথা হপকিন্স, স্যার অস্টের সম্বন্ধে কিছু খবরটাও রাখো। ওর সম্বন্ধে কিছু আশ্চর্য গল্প আমার কানে এসছে বলেই জিজ্ঞেস করছি। মেজাজ ঠান্ডা থাকলে বিলক্ষণ মায়া দয়া সবই থাকতো তার অন্তরে, কিন্তু আবার নেশা জমলে তাহলে আর রক্ষে নেই। পুরোপুরি পিশাচের পর্যায়ে পৌঁছে যেতেন উনি। আর একদিন এমন হলো যে মদ রাখার ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন থেরেসাকে। এ নিয়েও কম গণ্ডগোল হয়নি। আর একটা কথা শুধু আপনাকেই বলে রাখি যে স্যার অস্তেসে অবর্তমানে সুখেই থাকবে এবারই সবাই। আচ্ছা, ওদিকে কি দেখছেন? জানু পেতে বসে চেয়ারের চারিদিকে জড়ানো লাল দড়ির গিঁটগুলো পরীক্ষা করছিল হোমস। মুখের প্রতিটি রেখায় নিবিড় তন্ময়তার নিখুঁত অভিব্যক্তি। টান মেরে দড়িটাকে ছিঁড়েছিল চোরের দল। গিঁটগুলো দেখা শেষ হওয়ার পর শুয়ো বার করা ছেঁড়া প্রান্তটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলো। দড়িটা ছেঁড়ার সময় বেশ জড়িয়ে টানতে হয়েছিল, ফলে রান্নাঘরের ঘন্টাটাও নিশ্চয়ই বেজে উঠেছিল দারুণ শব্দে। বাজলেও তা কেউ শুনতে পায়নি, কারণ রান্নাঘরটা হচ্ছে এবারে একদম পিছন দিকে। কিন্তু চোরেরা জানলো কি করে যে কেউ শুনতে পাবে না? এরকম বেপরোয়াভাবে ঘন্টার দড়ি টানার সাহস ওর কোত্থেকে পেল? হ্যাঁ, ঠিক বলেছেন মিস্টার হোমস, ঠিক বলেছেন। আমি নিজেও এই প্রশ্ন বারবার করেছি নিজেকে। লোকটা যে বাড়ির সব খবরই রাখতো সে বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ থাকতে পারে না। খুব ভালো করেই সে জানে যে বাড়ির প্রতিটি চাকর সেই সময় ওই দূরের কোয়ার্টারে শুতে চলে যায়, আর রান্নাঘরের ঘন্টার আওয়াজও কারোর কানে পৌঁছানো সম্ভব নয়। চাকর বাকরদের কারোর সঙ্গে মনে হয় নিশ্চয়ই কোনো যোগাযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই। তাছাড়া আর তো কিছুই হতে পারে না। কিন্তু ব্যাপারটা কি জানেন, বাড়ির 8 জন চাকর প্রত্যেকেরই স্বভাব চরিত্র খুবই ভালো। আর কারোর কথা জানি না, কিন্তু একজনের ওপর বারবার আমার সন্দেহটা এসে পড়ছে। সে হলো থেরেসা, যার মাথা লক্ষ্য করে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন স্যার অস্টেস। কিন্তু সে আবার লেডির একান্ত অনুগত, এবং প্রতিহিংসা নিতে যাওয়া মানেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। খুবই তুচ্ছ একটা পয়েন্ট এটা। যাকে র্যান্ডালকে হাজতে পড়ার পর তার দুষ্কর্মের সঙ্গীদের খুঁজে বার করতেও বিশেষ বেগ পেতে হবে না তোমায়। লেডি ব্র্যাকেনস্টোরের কাহিনী একেবারে সত্যি, আর ঘরের প্রত্যেকটি জিনিসই তার চাক্ষুষ প্রমাণ দিচ্ছে। এখানেও কোনো চিহ্ন নেই। জমি দেখছি লোহার মতন শক্ত, পায়ের ছাপ পাওয়ার আশা দুরাশা। ম্যান্টল পিসের ওপর রাখা মোমবাতিগুলো জ্বালানো হয়েছে দেখছি। হ্যাঁ, জ্বালানো হয়েছিল, তাই তো দেখে মনে হচ্ছে। ওই আলোয় আর লেডির শোয়ার ঘরের মোমবাতির আলোয় পথ চিনে মনে হয় চম্পট দিয়েছে চোরেরা। যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? বেশি কিছু নয়, সাইডবোর্ডে রাখা মাত্র 8 ডজন প্লেট নিয়ে গেছে ওরা। আর লেডির মতে স্যার অস্টেসের মৃত্যুতে ওরা এমনই বিচলিত হয়ে পড়েছিল যে সারা বাড়ি লুট করা আর হয়ে ওঠেনি। কিন্তু এবার অন্য সময় হলে অবশ্য এত অল্পের উপর ওরা রেহাই দিত না। খাঁটি কথাই বলেছেন। ওরা তো মদও খেয়েছে, তাই না? হ্যাঁ, ওই নার্ভ শক্ত রাখার জন্য। রাইট। আচ্ছা, সাইনবোর্ডের এই গ্লাস তিনটেতে কেউ হাত দেয়নি তো? না, কেউই হাত দেয়নি। বোতলটা ওরা যেভাবে ফেলে গেছে সেভাবেই রেখে দিয়েছি আমি। তাহলে ওইগুলোই দেখা যাক। আরে আরে, এ কি? পাশাপাশি 3টে গ্লাস সাজানো ছিল সাইডবোর্ডে। মদের দাগ লেগেছিল প্রত্যেকটার ভেতরেই। অনেক দিন রেখে দেওয়ার ফলে বহু পুরনো মদে দ্বিতীয়বারের মতো যে স্বর পড়ে, তারই খানিকটা তলানি দেখলাম একটা গ্লাসের নিচে। 3 ভাগের 2 ভাগ ভর্তি বোতলটা ছিল পাশেই। সুরার রঙে গভীরভাবে রাঙানো লম্বা আকারের একটা ছিপি পড়েছিল একদিকে। ছিপি আর বোতলের গায়ে ধুলোর পুরু স্তর দেখেই বুঝলাম দ্রাক্ষারসটি সাধারণ মদিরা নয়, এবং সেরা জিনিসটাই চেখে গেছে খুনিরা। আকস্মিক পরিবর্তন এসেছিল হোমসের আচরণে। নিরুদ্যম ভাব অন্তর্হিত হয়েছিল নিমেষের মধ্যে। কোটরাগত সজাগ 2 চোখে আবার জেগে উঠেছিল সেই আগ্রহ আর সতর্কতা। ছিপিটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো সে। তারপর জিজ্ঞাসা করল, ছিপিটা খুললো কেমন করে?
আধখোলা একটা ড্রয়ার দেখিয়ে দিল হপকিন্স। টেবিল মোছার খানিকটা কাপড় আর ছিপি খোলার বড় সাইজের একটা পেঁচানো স্ক্রু ছিল ভেতরে। কিন্তু এই স্ক্রু দিয়েই যে ছিপিটা খোলা হয়েছিল সেটা কি লেডি সচক্ষে দেখেছেন? না, বোতলটা খোলার সময় তার জ্ঞান ছিল না। ঠিক বলেছ। সত্যি বলতে কি কোনো কাজেই লাগানো হয়নি এই স্ক্রুটিকে। ছিপিটা খোলা হয়েছে একটা পকেট স্ক্রু দিয়ে। যদ্দূর মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা, এবং তা লম্বায় 1.5 ইঞ্চির বেশি নয়। ছিপির ওপরটা লক্ষ্য করলেই দেখতে পাবে তিনবার স্ক্রুটাকে ভেতরে ঢোকানোর পর তবে খোলা গেছে ছিপিটা। 3বার ঢুকেও কিন্তু কোনোবারই এফোর ওপর করতে পারেনি। কিন্তু এই বড় স্ক্রু দিয়ে তা করা যেত, এবং এক টানেই ছিপিটাকে খুলে আনা যেত বাইরে। হপকিন্স, লোকটাকে যদি তুমি গ্রেপ্তার করতে পারো তাহলে তার পকেটে একটা ছুরি পাবে। ছুরির ফলে একটা নয়, অনেকগুলো, এবং অনেক রকমের। চমৎকার! কিন্তু হপকিন্স, ওই গ্লাস দুটোই যে আমার বুদ্ধি শুদ্ধি গুলিয়ে দিচ্ছে। লেডি সত্যিই 3জনকে সুরা পান করতে দেখেছিলেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এ সম্পর্কে কোনো রকমের অস্পষ্টতা ছিল না তার জবানবন্দিতে। তাহলে জবনিকা পড়ুক এই প্রসঙ্গে। তাছাড়া কি আর করা যায় বলো? কিন্তু গ্লাস 3টে যে রীতিমতো অসাধারণ তা কিন্তু তোমায় মেনে নিতেই হবে হপকিন্স। কি বললে? আশ্চর্য হওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছ না? বেশ বেশ, তাহলে ইতি করে দাও এই আলোচনায়। আসলে ব্যাপারটা কি বলতো হপকিন্স, আমার মতো কেউ যদি কোনো বিশেষ জ্ঞান বা বিশেষ ক্ষমতাকে বিশেষভাবে রপ্ত করে থাকে, তখন হয় কি, সোজা জিনিসটাকে ঠিক চোখে সে দেখে উঠতে পারে না। ফলে হাতের কাছে থাকা সহজ সমাধান সে উপেক্ষা করে। জটিল আর দুর্বোধ্য উত্তরের পেছনেই ধাওয়া করার আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে তার মনে। আমার হয়তো সেই দশায় হয়েছে। এমনও হতে পারে গ্লাসগুলো নিশ্চয়ই দৈবের দেওয়া নিছক একটা সুযোগ। যাকে গুড মর্নিং হপকিন্স, সকাল হয়ে গেছে। ব্যাপারে আমার মনে হয় না তোমায় বিশেষ সাহায্য করতে পারবো। তাছাড়া কেসটা সম্পর্কে তোমার নিজের মনেও কোনো অস্বচ্ছতা বা আবিলত দেখছি না। র্যান্ডালকে গ্রেপ্তার করতে পারলে অথবা নতুন কিছু ঘটলে খবর পাঠিও আমাকে। আমার তো বিশ্বাস শিগগিরই এই কিছু সফল সমাপ্তির জন্য আমাকে তোমার কাছে অভিনন্দন জানাতে আসতে হবে। এসো হে ওয়াটসন, আমরা বরং ঘরে বসে অমূল্য সময়ের সদ্ব্যবহার করি, তাতে লাভ বই ক্ষতি নেই। ফেরার পথে হোমসের চোখ মুখ দেখে মনে হলো রীতিমতো হতবুদ্ধি হয়ে গেছে সে। অ্যাবি গ্র্যাঞ্জে কি এমন দেখে এসেছে ও, যা ভাব দেখিয়ে বারে বারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ওর যুক্তিতর্কের ইমারত। বারবার দেখছিলাম জোর করে এই হতবুদ্ধি ভাবটা ঝেড়ে ফেলবার চেষ্টা করছিল সে। ঘটনাটা সেই জলের মতনই নির্মল, এমনিভাবেই আলোচনা করার প্রয়াস পাচ্ছিল, কিন্তু প্রতিবারই মনের উপর চেপে বসছিল প্রচ্ছন্ন একটা সন্দেহ। ওর ললাট রেখার তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারছিলাম মনে মনে হোমস আবার ফিরে গেছে অ্যাবি গ্রাঞ্জের সুবিশাল খাওয়ার ঘরে। মধ্যরাতের ট্র্যাজেডি যে ঘরের মন্থর আবহাওয়াকে শিহরিত করে তুলেছে তার ভয়াবহতায়। শহরতলির একটা স্টেশন থেকে ধীর গতিতে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা। ঠিক এমনি সময় আচম্বিতে আবেগের আচমকা কষাঘাতে ও তড়াক করে লাফিয়ে উঠল প্ল্যাটফর্মে। আমাকেও টেনে আনলো কামরার ভেতর থেকে। ক্ষমা করো আমায় ওয়াটসন, ভাবছো হয়তো নিছক খেয়ালের ঝোঁকে তোমায় কষ্ট দিচ্ছি, কিন্তু ঈশ্বরের দিব্যি ওয়াটসন, কেসটা আমি এই অবস্থায় রেখে যেতে পারছি না, কিছুতেই না। আমার সমস্ত সত্তা, প্রতিটি অনুভূতি বিদ্রোহী হয়ে উঠছে। ওয়াটসন, খুব ভুল করেছি আমরা, আগাগোড়া ভুল। আমি ঈশ্বরের শপথ করে বলছি, সমস্ত কিছু ভুল। তুমি হয়তো বলবে কি করে তা সম্ভব? লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোনো খুঁত নেই। থেরেসার রিপোর্টে রয়েছে সে কাহিনীর পূর্ণ সমর্থন। খুঁটিনাটিগুলো মোটামুটি নির্ভুল। এসবের বিরুদ্ধে খাড়া করার মতো মাল মশলা কি? তাই ভাবছো তো ওয়াটসন? আসলে ওই 3টে গ্লাস ছাড়া আমার কাছে আর এখন কিছু নেই, শুধু ওই 3টে গ্লাস। কিন্তু কারো উপর নির্ভর না করে যদি সরাসরি কেসটা হাতে নিতাম আমরা, কারো কাটছাট গল্প শুনে নিজের মনকে আবৃত না করতাম, সরেজমিন তদন্তে এসে প্রথম থেকেই যদি সবকিছু মেনে না নিয়ে হুঁশিয়ার হয়ে তন্ন করে পরীক্ষা করে দেখতাম সবকিছু, তাহলে কি তদন্ত চালিয়ে যাওয়ার মতো এর চাইতেও জোরালো কোনো পয়েন্ট আবিষ্কার করতে পারতাম না? আমি নিশ্চয়ই পারতাম।
বেঞ্চটায় বসো ওয়াটসন, আর মন দিয়ে শোনো। ট্রেন না আসা পর্যন্ত তার আগে একটা আবেদন করি তোমার কাছে। লেডি অথবা তার পরিচারিকার কাহিনী যে নির্বিচার সত্যি হতেই হবে এরকম কোনো ধারণা যদি তোমার থেকে থাকে ওয়াটসন, তাহলে তাকে অবিলম্বে বিনা দ্বিধায় নির্বাসন করো। ভদ্রমহিলার মন ঘোরানো ব্যক্তিত্ব যেন আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে। এমন কতগুলো পয়েন্ট রয়েছে লেডির কাহিনীতে যা নিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবলেই সন্দেহ হয়। মাত্র 15 দিন আগে সিডেনহামে বেশ বড় রকমের একটা কাণ্ড করেছে র্যান্ডেল বাহিনী। এদের কীর্তিকলাপের বিবরণ এবং দৈহিক বর্ণনা কাগজে বেরিয়েছিল। কাজেই কেউ যদি মন গড়া গল্পের মধ্যে ওই চোরেদের দিয়ে কোনো দৃশ্য অভিনীত করাতে চায় তাহলে সহজেই তারা সেটা করতে পারবে। কিন্তু আসলে কি জানো ওয়াটসন, চোরেরা যদি বেশ কিছুদিন নাকে তেল দিয়ে ঘুমানোর মতো মোটা দাও পিটতে পারে তাহলে নতুন কোনো বিপদের মধ্যে নাক না গলিয়ে নিশ্চিন্ত মনে নিরুপদ্রবে চোরাই অর্থ নিজেদের ভোগে লাগিয়ে দিতে চায় পরম শান্তিতে তারা। এটাই নিয়ম। আবার দেখো, রাত গভীর না হতে হতেই এত সকাল সকাল তৎপর হয়ে ওঠাটা চোরেদের পক্ষে খুবই অস্বাভাবিক। স্ত্রীলোকের চেঁচানি বন্ধ করার জন্য ঘুষি মারাও চোরেদের পক্ষে অস্বাভাবিক, কেননা সবাই জানে চিৎকারটা তাতেই বরং বেশি হওয়া স্বাভাবিক। খুন করাও তাদের পক্ষে অস্বাভাবিক, বিশেষ করে ওরা যখন সংখ্যায় বেশি। একজনকে কাবু করে ফেলাটা এমন কিছু কঠিন ব্যাপার নয় ওদের কাছে। এদিকে নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস থাকা সত্ত্বেও এত অল্পে সন্তুষ্ট থাকাটাও তাদের পক্ষে অস্বাভাবিক। সবশেষে দামি দুষ্প্রাপ্য মদের অর্ধেকও না খেয়ে ফেলে রাখা যাওয়াটা তাদের মতো লোকেদের পক্ষে তো রীতিমতো অস্বাভাবিক। ওয়াটসন, এবার বলো, এতগুলো অস্বাভাবিকতা শুনে তোমার কি মনে হচ্ছে? অস্বাভাবিকতাগুলোর সম্মিলিত ফলাফল নিশ্চয়ই ভাববার মতো। তাছাড়া আলাদা আলাদাভাবে দেখতে গেলে আবার প্রতিটাই সম্ভব। সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার, অন্তত আমার কাছে যা মনে হয়, তা হলো ভদ্র মহিলাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যাওয়া। এই সম্পর্কে আমি নিশ্চিত নই ওয়াটসন, কেননা দুটো পথ খোলা ছিল ওদের সামনে। হয় ওকে খতম করে দেওয়া, না হয় এমনভাবে বেঁধে রেখে যাওয়া যাতে ওদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে উনি স্বর্গল তুলতে না পারেন। সে যাই হোক, লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোথাও না কোথাও অবিশ্বাসের একটা কণিকা যে লুকিয়ে আছে তা আমি দেখতে পেয়েছি। আর এখন এই সব কিছুর উপরে আছে শুধু ওই 3টে গ্লাস। লেডি ব্র্যাকেনস্টল বলেছেন গ্লাসগুলো নিয়ে মদ খেয়েছে 3টে পুরুষ। জবানবন্দির এই অংশটুকুর সম্ভবপরতা সম্বন্ধে তোমার মনে কি কোনো খটকা যাচ্ছে না ওয়াটসন? সম্ভব নয়ই বা কেন শুনি? প্রত্যেকটা ক্লাসেই তো মত ছিল। মোটেই না ওয়াটসন, স্বরে ভর্তি ছিল বোতলটা। কাজেই প্রথম দুটো গ্লাসে কোনো শর্ট পড়লো না, কিন্তু তৃতীয়টায় পড়লো প্রচুর পরিমাণে। এরকম উদ্ভট ধারণা মনে আনতেও কষ্ট হয় ওয়াটসন। দুটো মাত্র ব্যাখ্যা আছে এই রহস্যের। একটা হলো যে দ্বিতীয় গ্লাসটা ভরবার পরে বেশ জোরে ঝাঁকিয়ে নেওয়া হয়েছিল বোতলটা, তাই স্বরগুলো পড়েছে শেষের গ্লাসে। কিন্তু এই সম্ভাবনা কষ্টকল্পিত এবং মোটেই সম্ভব বলে মনে হয় না। না না ওয়াটসন, আমার অনুমানই সত্য। তা তোমার অনুমানটা কি? তাহলে শোনো ওয়াটসন, মদ খাওয়া হয়েছে মাত্র দুটো গ্লাস থেকে। ঘটনাস্থলে যে 3 জন হাজির ছিল এমনই একটা মিথ্যা ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে দুটো গ্লাসের তলানি ঢেলে দেওয়া হয়েছে তৃতীয় গ্লাসে। তাহলে এই সমস্ত স্বর এসে পড়েছে শেষের গ্লাসে, তাই নয় কি? হ্যাঁ তাই, আমার দৃঢ় বিশ্বাস তাই। কিন্তু এই ছোট্ট কিন্তু অদ্ভুত ব্যাপারটা সত্য ব্যাখ্যা যদি আবিষ্কার করে থাকতে পারি তাহলেই কেসটা এক লাফে সাধারণ থেকে উঠে আসছে রীতিমতো অসাধারণের পর্যায়ে। কেননা এসব কিছুর একমাত্র সহজ সরল ব্যাখ্যা হলো এই যে লেডি ব্র্যাকেনস্টল এবং তার পরিচারিকা থেরেসা স্বেচ্ছায় এবং উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণ মিথ্যের আশ্রয় নিয়ে একটা আষাঢ়ে গল্প শুনিয়েছেন আমাদের, এবং এই গল্পের একটা বর্ণও বিশ্বাসযোগ্য নয়। আসল অপরাধীকে এভাবে আড়াল করে রাখার পিছনে নিশ্চয়ই কোনো বড় রকমের একটা কারণ আছে ওদের। এই রহস্যের সন্তোষজনক মীমাংসায় পৌঁছাতে হলে তাদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজেদেরই গড়ে তুলতে হবে তদন্তের বুনিয়াদ। বর্তমানে এটাই হলো একমাত্র কর্তব্য আমাদের। ওয়াটসন, আমাদের ট্রেন এসে গেছে, চলো। আমাদের আবার ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল অ্যাবিগ্রাঞ্জের অধিবাসীরা। কিন্তু শার্লক হোমস যখনই শুনল লেস্ট্রেট হেডকোয়ার্টারে পৌঁছে গেছে রিপোর্ট পেশ করতে,
সঙ্গে সঙ্গে সে আর কাল বিলম্ব না করে দখল করে বসলো খাওয়ার ঘরটা। ভেতর থেকে তালা এঁটে দিয়ে শুরু হলো তার ঝাড়া 2 ঘন্টা ধরে অত্যন্ত সূক্ষ্ম আর শ্রমসাধ্য তদন্ত পর্ব। পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি ঠিক এমনি ধরনের মজবুত বুনিয়াদের উপর ধীরে ধীরে গড়ে ওঠে অবরোহ পদ্ধতি অনুসারে পাওয়া শার্লক হোমসের অতি উজ্জ্বল অনুমান ইমারত। জটিল বৈজ্ঞানিক তথ্য হাতে নাতে প্রমাণ করার সময় অনুগত ছাত্র যেমন অধ্যাপকের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমিও ঘরের কোণে বসে নিঃশব্দে তার তাক লাগানো গবেষণার প্রতিটি ধাপ অনুসরণ করতে লাগলাম একাগ্র মনে। জানলা, পর্দা, কার্পেট, চেয়ার, দড়ি, পরপর প্রত্যেকটা জিনিসই ও খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। আর প্রতিবার পরীক্ষার শেষে তন্ময় হয়ে রইল চিন্তায়। ব্যান্ডের দেহ সরিয়ে নেওয়া হয়েছিল ঘর থেকে, এছাড়া ঘরের আর কোনো জিনিস সেরকম নাড়াচাড়া করা হয়নি। তারপর হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে অতিকায় ম্যান্টেল পিস বেয়ে উপরে উঠতে লাগলো হোমস। উপরে ওঠার পরেও মাথা থেকে বেশ খানিকটা উঁচুতে ঝুলতে লাগলো লাল দড়ি, এতটুকু একটা প্রান্তভাগ। তারের সঙ্গে তখনও দড়িটা লেগেছিল। বেশ কিছুক্ষণ এক নিমেষে তাকিয়ে রইল ওই দড়িটার দিকে হোমস। তারপর আরো কাছাকাছি যাওয়ার চেষ্টায় হাঁটুটাকে ঠেস দিল দেয়াল থেকে বেরিয়ে আসা একটা কাঠের ব্র্যাকেটের উপর। ফলে হাতের নাগালের কয়েক ইঞ্চির মধ্যেই পৌঁছে গেল দড়ির ছেঁড়া টুকরোটা। কিন্তু শুধু দড়ি নয়, ব্র্যাকেটটাও ওর দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হল। সব শেষে একটা পরিতৃপ্তির শব্দ শুনলাম ওর কণ্ঠে, এবং পর মুহূর্তেই লাফিয়ে নেমে পড়ল মেঝের উপর। সব ঠিক আছে ওয়াটসন, হাতের মুঠোয় এনে ফেলেছি কেসটাকে। যতগুলো চমক লাগানো কেস আছে আমাদের সংগ্রহে, তাদের মধ্যে উন্নত হবে এই অ্যাবি গ্রেঞ্জের রহস্য। কিন্তু কি মুশকিল বলতো, আমার বুদ্ধিশুদ্ধি যে এত মন্থর হয়ে এসেছে তা কে জানতো। আর একটু হলেই মস্ত বড় ভুল করে ফেলেছিলাম আর কি। সারা জীবনেও সে ভুল শোধরানোর সুযোগ পেতাম না। কিন্তু এখন আর কোনো কুয়াশা নেই আমার চোখের সামনে ওয়াটসন। আর শুধু কয়েকটা হারিয়ে যাওয়া অংশ খুঁজে পেলেই সম্পূর্ণ হয়ে যায় আমার যুক্তি বিচার ও বক্তব্য। লোকগুলোর হদিশ পেলে নাকি? লোক ওয়াটসন, লোক মাত্র একজন, কিন্তু অতি ভয়ঙ্কর। সিংহের মতো শক্তিমান সে। দেখছো না, এক আঘাতেই কতখানি দুমড়ে গেছে লোহার ডান্ডাটা। মাথায় 6 ফুট 3 ইঞ্চি, কাঠ বেড়ালের মতো চটপটে, আর আঙুলের কাজেও রীতিমতো পটু। আরো আছে, উপস্থিত বুদ্ধি তার অসাধারণ। কেননা সমস্ত আষাঢ়ে গল্পটা তারই মগজ থেকে বেরিয়েছে। হ্যাঁ ওয়াটসন, হ্যাঁ, একজন অতি আশ্চর্য লোকের চাতুর্যের প্রদর্শনীর মধ্যে এসে পড়েছি আমরা। কিন্তু ঘন্টা টানার ওই দড়িটার মধ্যে এমন একটা সূত্র রেখে গেছে সে, যা দেখলে আর তিলমাত্র সন্দেহের অবকাশ থাকে না। সূত্র? সূত্র পেলে কোথায়? ওয়াটসন, ঘন্টা টানার দড়ি ছেঁড়ার জন্য যদি নিচে থেকে টান মারো, তাহলে দড়িটা কোথায় ছেঁড়া উচিত? না, তারের সঙ্গে যেখানে লাগানো আছে ঠিক সেইখানে। ওপর থেকে 3 ইঞ্চি নিচুতে ছেঁড়া কি সম্ভব? সম্ভব নয় নিশ্চয়ই, কিন্তু এক্ষেত্রে তা হয়েছে। তার কারণ ওই জায়গায় সুমো উঠে যাওয়ায় নিশ্চয়ই পলকা হয়ে গেছিল দড়িটা। এক্স্যাক্টলি মাই ডিয়ার ওয়াটসন, দেখতেই তো পাচ্ছ, হাতের প্রান্তটায় শুয়ো উঠে উঠে রয়েছে। মহা ধরিবাজ লোক, ছুরি দিয়ে শুয়ো তুলে এই অবস্থা করে রেখে গেছে সে। কিন্তু অপর প্রান্তটা শুয়ো ওঠা নয়, এখান থেকে তা দেখতে পাবে না। ম্যান্টল পিসের উপর দাঁড়ালেই দেখবে ছুরি দিয়ে পরিষ্কারভাবে কাটা হয়েছে দড়িটাকে। শুয়োর কোনো চিহ্নই দেখতে পাবে না। এবার তাহলে অনায়াসেই তুমি সমস্ত ঘটনাটাকে নতুন করে ঢেলে গড়ে নিতে পারো। দড়ির দরকার হয়েছিল লোকটার, ছিঁড়ে নামানো সম্ভব নয়। ঘন্টা বাজার শব্দে লোকজন সচকিত হয়ে উঠতে পারে। এক্ষেত্রে কি করা উচিত তার? ম্যান্টল পিসের ওপর লাফিয়ে উঠেও দড়ির নাগাল পেল না সে। তখন হাঁটু ঠেস দিল দেওয়ালের কাঠের ব্র্যাকেটের ওপর, ফলে চাপ ধরল ধুলোর ওপর। ব্র্যাকেটটাই একবার চোখ বুলিয়ে এলেই দাগটা দেখতে পাবে তুমি। তারপর সে ছুরি বার করলো দড়ি কাটার জন্য। দেখতেই তো পেলে, কম করে ইঞ্চি 3 জন্য দড়িটার নাগাল পেলাম না আমি। সেই কারণেই বললাম, লোকটা আমার থেকে অন্তত পক্ষে 3 ইঞ্চি লম্বা। ওক কাঠের চেয়ারে বসবার জায়গাটা লক্ষ্য করছো ওয়াটসন? রক্ত? নিঃসন্দেহে রক্ত।
এবং শুধু ওই রক্তের দাগ দিয়ে আদালতে প্রমাণ করে দেওয়া যায় যে ভদ্রমহিলা যা বলেছেন আমাদের সামনে তার নিছক একটা বানানো গল্প ছাড়া কিছুই নয়। ওর কথা মতো খুনের সময় উনি যদি চেয়ারেই বসে থাকতেন ওয়াটসন, তাহলে রক্তের দাগ ও জায়গায় এলো কি করে শুনিয়ে? না, আগে নয়, স্বামী মারা যাওয়ার পরেই চেয়ারে বসেছিলেন উনি। আমি বাজি রেখে বলতে পারি ওয়াটসন, কালো পোশাকটা যদি পরীক্ষা করা যায় তাহলে এই দাগের সঙ্গে মিলে যায় এমনই একটা রক্তের দাগ পাবে তুমি। ওয়াটসন, ওয়াটারলুতে এখনো পৌঁছাতে পারিনি বটে, কিন্তু এটাই হলো আমাদের মারেনগো। কেননা পরাজয় দিয়ে শুরু করে বিজয় গৌরবের মধ্যে শেষ হলো আমাদের তদন্ত পর্ব। এবার শুধু দু একটা কথা বলা দরকার থেরেসার সঙ্গে। যে সংবাদের প্রয়োজন এখন, তা পেতে হলে আরো কিছুক্ষণ একটু হুঁশিয়ার থাকতে হবে আমাদের। কঠোর মূর্তি অস্ট্রেলিয়ান নার্স থেরেসা মানুষ হিসেবে কিন্তু ভারী ইন্টারেস্টিং। স্বল্পভাষী, অনুদার, সন্দিগ্ধমনা হলেও শেষ পর্যন্ত হোমসের মিষ্টি ব্যবহার আর কথাবার্তায় কাজ হলো। কিন্তু বিনা প্রতিবাদে সরলভাবে সবই শুনে যাচ্ছিল হোমস। বেশ কিছুক্ষণ পর এহেন থেরেসার চিত্ত নরম হয়ে এল। হোমসের স্বভাবের সঙ্গে পাল্লা দিয়েই যেন মধুর হয়ে উঠল তার আচরণ। ঠিক তখনই লোকান্তরিত অন্নদাতার বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়াতে বিন্দুমাত্র দ্বিধা করল না সে। হ্যাঁ স্যার, সত্যি আমার দিকে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন উনি। লেডিকে একটা বিশ্রী গালি দিতেই তা আমার কানে যায়। আমি তখন বলেছিলাম ওর ভাই হাজির থাকলে এ শব্দ উচ্চারণ করার ক্ষমতাও হতো না তার। তাইতেই রাগে কাঁপতে কাঁপতে ডিক্যান্টারটা উনি ছুঁড়ে মারেন আমার দিকে। আরও ডজনখানেক ডিক্যান্টার হাতের কাছে হাজির থাকলে তার সব কটাই ছুঁড়তে দ্বিধা করতেন না উনি। বিয়ের শুরুর থেকেই ভদ্রলোক অতি জঘন্য ব্যবহার করে আসছেন লেডির সাথে। মেয়েটিরও এমন স্বভাব যে মরে গেলেও এসব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদটুকুও করতে চাইতো না। এমনকি আমার কাছেও সব কথা বলতো না। আজ সকালেই ওর হাতে ওই দুটো দাগ দেখলেন, ও সম্বন্ধেও আমায় কিছু জানায়নি, কিন্তু আমি জানি ও দাগ হয়েছে হ্যাট পিনের খোঁচায়। শয়তান, কুকুর কোথাকার। মরে গেছে লোকটা, তাই এভাবে তাকে গালাগাল দেওয়ার জন্য ঈশ্বর ক্ষমা করুন আমায়। কিন্তু সারা দুনিয়ায় ওর মতো শয়তান আর দুটি দেখা গেছে কিনা সন্দেহ। 18 মাস আগে ওর সঙ্গে প্রথম দেখা হয় আমাদের। তখন কি অদ্ভুত সুন্দর ছিল ওর স্বভাব, চমৎকার মানুষ ছিলেন। তারপর এই 18 মাস যেন 18টা দীর্ঘ বছরের মতো মনে হয়েছে। সবে লন্ডনে পৌঁছেছিল লেডি। হ্যাঁ, এই তার প্রথম সমুদ্রযাত্রা। বাড়ি থেকে আগে কখনো বেরোয়নি। খেতাব, টাকা আর লন্ডনের ভুয়ো আদব কায়দার চমক দেখিয়ে বেচারির চিত্ত জয় করে ফেললেন উনি। ভুল যদি সে করে থাকে তবে খেসারতও তো দিয়েছে, বড় বেশিই দিয়েছে। কোনো স্ত্রীলোক এভাবে আর দিয়েছে কিনা জানি না। কোন মাসে যেন ওর সাথে দেখা হয়েছিল আমাদের, এখানে পৌঁছনোর ঠিক পরেই। জুন মাসে পৌঁছেছিলাম আমরা। দেখা হয়েছিল জুলাইয়ে। গত বছরের জানুয়ারিতে বিয়ে হয় ওদের। হ্যাঁ, শোকে এখন ডুবে আছে ও। আপনারা গেলে তবুও দেখা করবে নিশ্চয়ই, কিন্তু একটা কথা, ওকে বেশি প্রশ্ন করবেন না। রক্ত মাংসের মানুষ তো, নির্যাতনও বড় কম যায়নি কাল রাত থেকে। কোচে আড় হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আগের থেকে বেশ সপ্রতিভ মনে হলো তাকে। চোখ মুখের ঔজ্জ্বল্য যেন অনেকটাই ফিরেছে। থেরেসা আমাদের সঙ্গে সঙ্গেই ঢুকেছিল। ভিনিগার আর জল দিয়ে সে আবার ধুইয়ে দিতে বসলো লেডির কার্ডশিটে পড়া ফুলোটাকে। আমরা ঘরে ঢুকতেই তিনি বলে উঠলেন, আপনারা আশা করি আবার জেরা করতে আসেননি? আগে না, আপনি যে পরিশ্রান্ত তা আমি জানি, তাই আপনাকে বিব্রত করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি শুধু একটা জিনিস চাই, এবং তা হলো আপনি যাতে কোনো বিড়ম্বনায় না পড়েন। তাই সব জটিলতার জট খুলে ধরে সমস্ত ঘটনাটাকে সরল করে তুলে ধরাই আমার এত আগ্রহ। আমাকে আপনি বন্ধু হিসেবে নিতে পারেন,
আমাকে বিশ্বাস করুন, পরিণামে হয়তো দেখবেন সত্যি আপনার আস্থাভাজন হতে পেরেছি আমি। কি কি করতে বলছেন আমাকে? যা সত্য তাই বলুন। মিস্টার হোমস, না লেডি ব্র্যাকেনস্টল, ওতে কোনো সুবিধা হবে না। আমার যৎসামান্য নাম যশের কিছু হয়তো শুনে থাকবেন। এই সামান্য ক্ষমতার সবটুকু দিয়ে আমি প্রমাণ করে দেব যে কাহিনী আপনি আমাদের শুনিয়েছেন তা আগাগোড়া বানানো। বিবর্ণ মুখে আর ভয়ার্ত দৃষ্টিতে লেডি ব্র্যাকেনস্টল এবং থেরেসা দুজনেই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল হোমসের দিকে। তারপরেই চেঁচিয়ে থেরেসা বলে উঠল, আপনার ধৃষ্টতা তো দেখছি কম নয়। কি বলতে চান আপনি? লেডি মিথ্যে বলেছে? তাহলে কিছু বলার নেই আপনার? না মিস্টার হোমস, সবই আপনাকে বলে দিয়েছি। আর একবার ভাবুন লেডি ব্র্যাকেনস্টল, অকপটে সমস্ত খুলে বললে ভালো হতো নাকি? মুহূর্তের দ্বিধার ছায়া দুলে ওঠে লেডির ছবির মতো সুন্দর মুখে। পরক্ষণেই তার চাইতেও এক গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় তা। মুখোশের মতোই স্থির হয়ে আসে মুখের প্রতিটি রেখা। বললাম তো, যা জানি সবই আপনাকে বলেছি। টুপিটা তুলে নিল হোমস আর কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি দুঃখিত। আর দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করেই ঘর ছেড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। পার্কে একটা পুকুর দেখেছিল। হোমস এই পুকুরটার দিকেই নিয়ে গেল আমায়। উপরের জল জমে বরফ হয়ে গেছে, তবু একটি মাত্র ছিদ্র দেখলাম তার মাঝে, ঠিক যেন একটা রাজহাঁস ডুব দিয়েছে বরফের স্তর ভেদ করে। ছিদ্রটির উপর একবার চোখ বুলিয়ে নিল হোমস। তারপর গেল বাড়ির ফটকে। সেখানে দাঁড়িয়ে স্ট্যানলি হপকিন্সের জন্য ছোট্ট একটা চিরকুট লিখে বৃদ্ধ পাহারাদারকে দিয়ে বেরিয়ে পড়ল সে। চলতে চলতে বলল, অন্ধকারে ঢিল ছুড়লাম ওয়াটসন, লাগলেও লেগে যেতে পারে, কিন্তু বন্ধু আর হপকিন্সের জন্য তো কিছু করা দরকার, বিশেষ করে দ্বিতীয়বার ঘটনাস্থল পরিদর্শনের পর। এখনও কিন্তু ওকে আমি দলে টানতে রাজি নই। যা দেখলাম, যা শুনলাম, তা গোপন থাকুক আমাদের দুজনের মধ্যেই। আমার তো মনে হয় এরপর আমাদের তৎপর হওয়া দরকার একটা বিশেষ যাত্রাপথের জাহাজ অফিসে। ওখানে একটু খোঁজখবর নেওয়া প্রয়োজন। যতদূর মনে হয় অফিসটা পলমলের একদম শেষের দিকে। দক্ষিণ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে আরও একটা লাইনে স্টিমার যাতায়াত করে। কিন্তু আপাতত অনেকখানি জায়গা জুড়েই আরম্ভ করা যাক অনুসন্ধান আর তদন্ত। হোমসের কার্ড ম্যানেজারের কাছে পৌঁছানো মাত্রই ডাক পড়ল। প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে বিশেষ বেগ পেতে হলো না। 1895 সালের জুন মাসে স্বদেশের বন্দরে পৌঁছেছে মাত্র একটাই স্টিমার। জাহাজের নাম রক অফ দি জিব্রাল্টার। এ কোম্পানির সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো জলপথ এইটাই। যাত্রী তালিকায় চোখ বুলোতেই পাওয়া গেল অ্যাডিলেডের মিস ফ্রেজার আর তার পরিচারিকার নাম। দুজনেই সাগর পাড়ি দিয়েছে রক অফ দি জিব্রাল্টারে। জাহাজটা এখন অস্ট্রেলিয়ার পথে। সুয়েজ খালের দক্ষিণে কোথাও থেকে তাকে পাওয়া যেতে পারে। 1895 সালে যে যে অফিসাররা জাহাজে ছিলেন এখনও তারাই আছেন, শুধু একজন ছাড়া। ফার্স্ট অফিসার মি জ্যাক ক্রোকার এখন ক্যাপ্টেন হয়েছেন। দিন দুয়েকের মধ্যেই সাদাম্পটন থেকে তাদের নতুন জাহাজ বসরক পাড়ি জমাবে সাগরের বুকে। এই জাহাজেরই চার্জ বুঝে নেবেন মিস্টার ক্রোকার। উনি থাকেন সিডেনহ্যামে, কিন্তু ওই দিন সকালে তার আসার কথা আছে নির্দেশ বুঝে নেওয়ার জন্য। দরকার মনে পড়লে আমরা অপেক্ষা করতে পারি তার জন্য। না, তার সঙ্গে দেখা করার কোনো অভিপ্রায় হোমসের নেই, তবে ভদ্রলোকের কাজের রেকর্ড আর চরিত্র সম্বন্ধে আরও বিশদ খবর পেলে বিলক্ষণ খুশিই হবে সে। অতি চমৎকার তার কাজের রেকর্ড। যোগ্যতার দিক থেকে ক্যাপ্টেন ক্রোকারের ধারে কাছে আসার মতন অফিসার কোম্পানির এতগুলো জাহাজের মধ্যে একজনও নেই। আর চরিত্র, ডিউটিতে বহাল থাকার সময় ওর মতো বিশ্বস্ত কর্মচারী আর দুটো পাওয়া যাবে না। কিন্তু জাহাজের ডেকের বাইরে গেলেই উনি পুরো অন্য পুরুষ। দুরন্ত, দুর্বার, বেপরোয়া। তখন একটুতেই মাথা গরম হয়ে যায়, অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠে। চকিতে লোক পায় কাণ্ডজ্ঞান, কিন্তু এসব সত্ত্বেও উনি অনুগত এবং সৎ। অন্তরে মায়া দয়ার অভাব হয় না কখনো। সমস্ত খবরের সারাংশ তথ্যটি জোগাড় করে
অ্যাডিলেড সাদাম্পটন কোম্পানির অফিস থেকে বেরিয়ে পড়ল হোমস। একটা ভাড়াটে গাড়ি নিয়ে এলো স্কটল্যান্ডের ইয়ার্ডের সামনে। ভেতরে ঢুকলো না, গাড়ির মধ্যেই তন্ময় হয়ে বসে রইল। কুঞ্চিত ভ্রুযুগলার ললাট রেখায় দেখলাম নিবিড় চিন্তার ছায়া। ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছলো সে শেরিং ক্রস টেলিগ্রাম অফিসের সামনে। কার নামে একটা খবর পাঠালো সেখান থেকে। সব শেষে সোজা ফিরে এলো বেকার স্ট্রিটের বাসায়। না হে ওয়াটসন, পারলাম না। সমন একবার বেরিয়ে গেলে দুনিয়ার আর কারো ক্ষমতা থাকবে না ওকে বাঁচানোর। আমার এই কর্মজীবনেই দেখেছি আমি, দু একবার অপরাধ করে যত না ক্ষতি করেছে, তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করেছি আমি ক্রিমিনালকে আবিষ্কার করে। কিন্তু এখন আমি সাবধান হয়ে গেছি, শিখেছি এসব পরিস্থিতিতে কিভাবে হুঁশিয়ার হয়ে চলতে হয়। বিবেককে ছলনার চাইতে বরং ইংল্যান্ডের আইন কানুনের সঙ্গে লুকোচুরি খেলা যাক। চরম ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আরও কিছু জানা দরকার। সন্ধে হওয়ার আগেই এসে গেল ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। কথাবার্তা শুনে যা বুঝলাম, মোটেই সুবিধা করতে পারছে না বেচারা। মিস্টার হোমস, আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই ভেলকি টেলকি কিছু জানেন, কারণ মাঝে মাঝে আমি সত্যিই ভাবি যে ভোজভাজির যেসব নমুনা দেখিয়ে আপনি আমাদের তাক লাগিয়ে দেন, তা কখনো মাটির মানুষও থাকতে পারে না। এই চোরাইয়ের উপর বাসনগুলো যে পুকুরের নিচে আছে, তা আপনি কি করে জানলে বলুন তো? আমি জানতাম না। কিন্তু কিন্তু আপনি তো আমাকে লিখে পাঠালেন পুকুরের তলাটা পরীক্ষা করে দেখতে। পেয়েছো তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে সাহায্য করতে পেরেছি জেনে সত্যি খুবই খুশি হলাম। কিন্তু সাহায্য আর কোথায় করলেন বলুন তো? উল্টে আরও জটিল করে তুললেন পুরো ব্যাপারটাকে। এরা কী ধরনের চোর? এত কাঠখড় পুড়িয়ে উপর বাসন চুরি করলো, আর তারপর চোরাই মালটাকে ফেলে গেল ওই পাশের পুকুরের জলে। বাস্তবে কি বড় উৎকট কাণ্ড। দেখে শুনে এদের মাথা পাগলের দোল ছাড়া আর কিছু মনে হয় না। তবে আমি ভাবছিলাম অন্য কথা। রূপগুলি যদি নেহারি ধোকা দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়ে থাকে এবং বাসনগুলো নেওয়ার কোনো দরকারই না থাকে লোকগুলোর, তাহলে স্বভাবতই চোরাই মাল ঝটপট পাচার করে ফেলে ঝাড়া হাত পা হওয়ার জন্যই উদ্বিগ্ন হয়ে ওঠা স্বাভাবিক তাদের পক্ষে। কিন্তু এ ধরনের ভাবনাই বা আপনার মাথায় আসছে কেন, তাই তো বুঝতে পারছি না। মনে হলো তাই বললাম। এমনটা হলেও তো হতে পারে। খোলা জানলা গলে বেরিয়ে আসার পরেই সামনে পড়লো পুকুরটা। বরফের মধ্যে ছোট্ট ছাদাটি লুব্ধ করে তুললো ওদের। এর চাইতে লুকানোর ভালো জায়গা পাওয়া কি আর সম্ভব ছিল তখন? লুকানোর জায়গা? হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক ঠিক এখন বুঝতে পারছি সব। ভোর হয়ে আসছিল তখন, আর লোকজনও বেরিয়ে পড়েছিল পথে। সেই সময় অত বাসনকোসন নিয়ে রাস্তায় বেরোনো মানেই হচ্ছে লোকজনের চোখে পড়া। তাই পুকুরের তলায় গচ্ছিত রেখে গেল ওদের চোরাই মাল। মনে হয় ইচ্ছা ছিল পরে সুযোগ মতো সরিয়ে নিয়ে যাবে মালগুলো। এক্সেলেন্ট মিস্টার হোমস, এক্সেলেন্ট। আপনার ওই ধোকা দেওয়ার থিওরির চাইতে আমার থিওরি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, বাস্তবে কি প্রশংসা করার মতো থিওরি তোমার। আমার চিন্তাধারা যে একটু বলগা ছাড়া বিশৃঙ্খল হয়ে উঠেছিল সে বিষয়ে এখন আমি নিঃসন্দেহ। কিন্তু যতই বিশৃঙ্খল হোক না কেন, ভেবেচিন্তেই যে রূপগুলো আবিষ্কার করেছি তা তুমিও অস্বীকার করতে পারবে না হপকিন্স। তা সত্যি স্যার, সবই তো আপনি করলেন, কিন্তু আমাকে হোঁচট খেতে হয়েছে। হোঁচট খেতে হয়েছে? হ্যাঁ মিস্টার হোমস, আজ সকালেই পুরো র্যান্ডাল ডলটা ধরা পড়েছে নিউ ইয়র্কে। সর্বনাশ! তাহলে তোমার থিওরিটাই যে বানচাল হয়ে গেল হপকিন্স। ওরাই যে রাতে কেন্টে খুন করে গেছে এই ধারণা তবে নস্যাৎ হয়ে গেল। মারাত্মক মিস্টার হোমস, ওদের এই গ্রেপ্তার সংবাদ মারাত্মক আমার থিওরির পক্ষে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ধূলিসাৎ হয়ে গেছে আমার থিওরি। কিন্তু আমিও আশা ছাড়িনি, কারণ র্যান্ডালা ছাড়াও তিনজনের দল তো আরও থাকতে পারে, তাই না? অথবা পুলিশের নাম শোনেনি এমনও কোনো নতুন দল হতে পারে। ঠিক বলেছ, খুবই সম্ভব তাই। কিন্তু এ কি চললেন নাকি? হ্যাঁ মিস্টার হোমস, চললাম। কারণ এই ব্যাপারে কিনারা না করা পর্যন্ত আমারও শান্তি নেই। দেওয়ার মতো আরও কোনো খোঁজখবর আছে নাকি আপনার কাছে? একটা তো দিয়েছি। তাই নাকি? কোনটা? ওই যে ধোকা দেওয়ার চেষ্টা। কিন্তু সেটা কেন দিল বলুন তো মিস্টার হোমস? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু
কিন্তু এ সমস্যা তোমার ওপরেই ছেড়ে দিলাম এবারের মতো। মাথা ঘামিয়ে এই ধোঁয়ার আড়ালে থাকা একটা কিছু আবিষ্কার করে ফেলা নিশ্চয়ই কঠিন কাজ হবে না তোমার পক্ষে। ডিনারের জন্য থেকে যাবে না? আচ্ছা, বেশ, তাহলে গুড বাই। কাজ কিরকম চলছে জানাতে ভুলো না কিন্তু। ডিনার শেষ হলো, টেবিলও পরিষ্কার হলো। তারপর আবার এই প্রসঙ্গ নিয়ে শুরু করলো হোমস। পাইপটা ধরিয়ে নিয়েছিল, চটি পড়া পা দুটো এগিয়ে দিয়েছিল আগুনের চুল্লির দিকে। আগুনের মিষ্টি তাতের আমেজটুকু মন প্রাণ দিয়ে আমিও উপভোগ করছিলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকালো। ওয়াটসন, নতুন কিছুর আশা করছি আমি। কখন? এখনই, কয়েক মিনিটের মধ্যেই। কি ভাবছো, স্ট্যানলি হপকিন্সের সঙ্গে বড় খারাপ ব্যবহার করলাম? তোমার বিচার বুদ্ধির উপরে আস্থা আছে আমার। খুবই সঙ্গত উত্তর ওয়াটসন। দেখো, আমি যা জানি তা বেসরকারি, আর ও যা জানে তা সরকারি। ব্যক্তিগত ন্যায় বিচারের অধিকার আমার আছে, কিন্তু তার নেই। সে যা জানে তার প্রতিটি অক্ষর প্রকাশ করতে সে বাধ্য। তা না হলে কর্মকর্তার কাছে সে বিশ্বাসঘাতক। এ ধরনের দ্বিধাযুক্ত ব্যাপারে তাকে আমি অযথা কষ্ট দিতে চাই না। তাই কেসটা সম্পর্কে আমার নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার তথ্য আমার কাছেই রেখে দিতে চাই। কিন্তু কতক্ষণ? কেসটা পরিষ্কার হবে কখন? সময় হয়ে গেছে ওয়াটসন। ছোটখাটো কিন্তু আশ্চর্য একটা নাটকের দৃশ্যে এবার তোমায় হাজির থাকতে হবে ওয়াটসন। সিঁড়ির উপর কিসের একটা আওয়াজ শুনলাম। তারপরেই দরজাটা খুলে ধরলেন মিসেস হাডসন, এবং খোলা দরজার ভিতর দিয়ে যিনি ঢুকলেন তার মতো ব্যক্তিত্বময়, নিখুঁত, পৌরুষব্যঞ্জক মূর্তি এ ঘরের চৌখাট আর কোনোদিনও পেরোয়নি। ভদ্রলোকের চেহারা বেজায় লম্বা, বয়সে যুবক, সোনালি রঙের গোঁফ, নীল নীল চোখ। নিরক্ষীয় অঞ্চলের কড়া রোদে গায়ের রং একটু তামাটে হয়ে গেছে। হালকা পায়ে লাফিয়ে লাফিয়ে চলার ধরন দেখলেই বোঝা যায় অত বড় দেহটা শুধু বলশালীই নয়, রীতিমতো ক্ষিপ্র। ঘরে ঢুকে প্রথমেই দরজাটা বন্ধ করে দিলেন উনি। তারপর ফিরে দাঁড়ালেন আমাদের দিকে। মুষ্টিবদ্ধ দুই হাত আর ঘন নিঃশ্বাসে উথালি পাথালি বুক দেখে মনে হলো যেন এক প্রবল আবেগ অভিভূত করে ফেলার চেষ্টা করছে ওনাকে, কিন্তু উনি সেটাকে দাবিয়ে রেখেছেন নিজের প্রাণপণ শক্তিতে। বসুন ক্যাপ্টেন ক্রুগার, আমার টেলিগ্রাম পেয়েছিলেন? হাতলওয়ালা একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন ক্যাপ্টেন ক্রোকার। তারপর জিজ্ঞাসু চোখে তাকালেন আমাদের দুজনের দিকে। টেলিগ্রাম পেয়েছি, যে সময় আসতে বলেছিলেন সেই সময়তেই এসেছি। শুনলাম অফিসেও গিয়েছিলেন আপনি? যা দেখছি রেহাই নেই আপনার হাত থেকে। খারাপ খবর যদি কিছু থাকে বলুন, আমি সব শুনছি। ঠিক কি করতে কি চান আপনি আমাকে নিয়ে? গ্রেপ্তার? বলুন বলুন, চুপ করে একদম। চুপচাপ বসে তো আপনি ইঁদুর বিড়ালের খেলা আমার সঙ্গে খেলবেন, এটা আমি হতে দিতে পারি না। না, ওকে একটা সিগারেট দাও ওয়াটসন। নিন ক্যাপ্টেন ক্রুগার, নার্ভাস হয়ে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি সত্যি ক্রিমিনাল আমি ভাবতাম তাহলে একসঙ্গে বসে কখনো ধূমপান করতাম না। খোলাখুলি কথা বলুন, আপনার ভালো করব। চালাকি করতে গেলে শেষ করে ফেলবো। তো কি করতে বলছেন আপনি আমাকে? সত্যি বলতে বলি, গত রাতে অ্যাবিগেঞ্জে যা যা ঘটেছে তার অবিকল বিবরণ আমি শুনতে চাই। মনে রাখবেন, যা বলবেন তা সত্যি হওয়া চাই। একটা অক্ষর যেন নড়চড় না হয়, একটা শব্দও জুড়তে পারবেন না, বাদ দিতে পারবেন না। এ ব্যাপারে আমি এত বেশি জেনে ফেলেছি যে আপনি যদি সোজা পথ ছেড়ে 1 ইঞ্চিও বেঁকে যান তাহলেই জানলার সামনে দাঁড়িয়ে বাজাবো এই পুলিশ হুইসেল, এবং চিরকালের মতো আমার আওতার বাইরে চলে যাবে এই কেস। মুহূর্তের জন্য চিন্তা করলেন ক্যাপ্টেন। তারপর রোদে পোড়া ভারী হাতে সশব্দে সজোরে পায়ের উপরে একটা ঘুষি মেরে জোর গলায় চেঁচিয়ে উঠলেন, দেখা যাক তাহলে কপাল টুকে। আশা করি আপনার কথার দাম আছে। তার উপরে আপনি সাদা চামড়ার মানুষ। সমস্ত কাহিনীটা আমি আপনাকে বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি আমার প্রসঙ্গে। নিজের সম্বন্ধে আমি বিন্দু মাত্র চিন্তা করি না, কারো পরোয়াও করি না।
কৃতকর্মের জন্য তিল মাত্র অনুশোচনা নেই আমার। যা করেছি তার জন্য আমি গর্বিত। সুযোগ পেলে আবার করব। ইউ শুড কার্স হিম। বেড়ালের মতো মরেও যদি সে না মরে, তবে প্রতিবার ওকে নিকেশ করতে আমি পিছপা হব না। আমার যত ভাবনা শুধু লেডির জন্য। মেরি ফ্রেজার। ওর ওই অভিশপ্ত নাম ধরে কোনোদিনই ওকে আমি ডাকতে পারবো না, অথচ ওর এই মিষ্টি মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি আমি। তাই যখনই ভাবি কতগুলো অবাঞ্ছিত ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছ, বুক ভেঙে যায় আমার, মাথা ঠিক রাখতে পারি না। কিন্তু কিন্তু এছাড়া কী বা করার ছিল আমার? আগে আপনাদের শোনাই আমার কাহিনী। সব শোনার পর আপনারাই বলবেন এর চাইতে নির্দোষ আর কি করণীয় ছিল আমার। একটু পিছিয়ে যেতে হবে আমায়। আপনি তো সবই জানেন বলেই মনে হচ্ছে। ওর সঙ্গে আমার প্রথম দেখা রক অফ জিব্রাল্টারে। আশা করি এ খবরও রাখেন। সে জাহাজে মেরি ছিল প্যাসেঞ্জার আর আমি ফার্স্ট অফিসার। প্রথম আলাপেই ভালোবেসেছি। সেই দিনটি থেকে আমার মনের আকাশ জুড়ে ওকে ছাড়ার অন্য কোনো নারীকে আমি দেখিনি। ঢেউয়ের তালে দুলতে দুলতে প্রতিদিন তাকে দেখেছি। যতবারই দেখেছি ততবারই যেন আরো গভীরভাবে ভালোবেসেছি। তার ফুল কোমল চরণ টেকে যে অংশ মারিয়ে যেত দিনের আলোয়, রাতের অন্ধকারে ডিউটিতে থাকার সময় কতবার হাঁটু গেড়ে চুম্বন করেছি ওই জায়গাগুলো। বিয়ের প্রসঙ্গ কোনোদিনই ওঠেনি। পুরুষ হিসেবে নারীর কাছ থেকে যেরকমটি মার্জিত ব্যবহার আশা করা যায় তাই পেয়েছিলাম ওর থেকে। এ সম্পর্কে কোনো অভিযোগ নেই আমার। প্রেম ছিল শুধু আমার দিকে, আর তার দিকে ছিল শুধু নিকষিত নির্মল বন্ধুত্ব আর মধুর সহচর্য। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও আগের মতোই ও রইল স্বাধীন বন্ধুনি। আমি কিন্তু পারলাম না মনের দিগন্তকে মুক্তির রঙে রাঙিয়ে নিতে। পরের বার সাগর থেকে ফিরে আসার পর তার বিয়ের সংবাদ পেলাম। মনের মতো মানুষকে বিয়ে করছে সে, আর কেনই বা করবে না বলুন তো? তার মতো মেয়েকে বয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপাধি আর অর্থের চাইতে শ্রেষ্ঠতার বাহনার আছে কি? যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, তাদের জন্যেই তো ওর জন্ম। তাই ওর বিয়ের খবর শুনে অযথা কষ্ট দিলাম না মনকে। ওরকম স্বার্থপর আমি নই। সৌভাগ্যের রুদ্ধ দুয়ার খুলে গেছে ওর জীবনে, তাই আমার মতো এক সামান্য নাবিকের জীবনে নিজেকে না জড়িয়ে ভবিষ্যৎটা নষ্ট না করেও ভালোই করেছে। এইসব ভেবে আনন্দে ভরে উঠল আমার অন্তর। এমনভাবেই ভালোবেসেছিলাম আমি তাকে। তার সঙ্গে যে আমার দেখা হবে তা আশা করিনি। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার। নতুন জাহাজ তখনও পর্যন্ত না পৌঁছনোয় সিডে নামে আমার আত্মীয় স্বজনের কাছে কয়েক মাস রইলাম আমি। একদিন হঠাৎই একটা গলির মধ্যে দেখা হয়ে গেল মিস মেরির বুড়ি পরিচারিকা থেরেজার সঙ্গে। সব কথাই বলল সে। মেরির কথা, তার স্বামীর কথা, কিছুই বাদ গেল না। সব শোনার পর আমি যেন পাগল হয়ে গেলাম। মাতাল একটা কুকুর কোথাকার, যে নারীর জুতোর ফিতে বাঁধার যোগ্যতা নেই তারই গায়ে কিনা সে যখন তখন হাত তোলে। কিছুদিন পর আবার দেখা হলো থেরেসার সঙ্গে। তারপর দেখা করলাম স্বয়ং মেরির সাথে। একবার নয়, পরপর দুবার। অবশ্য তারপর আর দেখা করতে চাইল না মেরি। সেদিন নোটিশ পেলাম কোম্পানির থেকে, সপ্তাহখানেকের মধ্যে আবার পাড়ি দিতে হবে সাগরের বুকে। নোটিশ পেয়েই প্রতিজ্ঞা করলাম যেন তেন প্রকারে রওনা হওয়ার আগে তাকে অন্তত একবার দেখা দিয়ে যেতে হবে। আর আমার মতোই ঘৃণা করতো ওই পিশাচটাকে। বাড়ির কোথায় কি আছে জেনেছিলাম ওরই মুখে। নিচের তলায় ছোট্ট ঘরটায় বসে পড়াশোনা করতো মেরি। গত রাতে গুড়ি মেরে গিয়ে আঁচড় কাটলাম জানলায়।
প্রথমত জানলা তো খুলতে চাইলো না, কিন্তু আমি জানতাম মুখে যাই বলুক না কেন অন্তরে সে সত্যিই ভালোবেসেছে আমায়। তাই ওই তুষার ঝরা রাতে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। ফিসফিস করে আমাকে সামনের বড় জানলাটার নিচে আসতে বলল। জানলা খোলা পেয়ে ঢুকলাম খাওয়ার ঘরে। আবারও ওর মুখে শুনলাম সেই কাহিনী। আবারও ফুটে উঠল আমার রক্ত। যে পশু আমার প্রিয়তমা নারীর সঙ্গে এতখানি দুর্ব্যবহার করে চলেছে তার বিরুদ্ধে সাপসাপান্ত বর্ষণ করলাম প্রচুর। জানলার সামনে দাঁড়িয়েই ছিলাম দুজনে। ঈশ্বর সাক্ষী আছেন, কোনো রকম অশোভন আচরণ আমরা করিনি। ঠিক এমনই সময় উন্মত্তের মতো তীর বেগে ঘরে ঢুকলো ওর স্বামী। ঢুকেই এমন একটা কুৎসিত গালি দিল মেরিকে, যা শুনলেও কানে আঙুল দিতে হয়। বড় মুহূর্তেই হাতের লাঠিটা দিয়ে সজোরে এক ঘা বসিয়ে দিলাম ওর মুখের উপর। এক লাফে চুল্লির সামনে গিয়ে তুলে নিলাম চুল্লি খোঁচাবার লোহার ডান্ডাটা। শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। হাতটা দেখুন, দেখুন এইখানে আমায় প্রথম চোট দেয়। তারপর এলো আমার পালা। ডান্ডাটা মনে হলো পচা লাউয়ের মধ্যে বসে গেল। ভাবছেন বুঝি আমি দুঃখিত? না মশাই, মরণ বাঁচন যুদ্ধ তখন, দুজনের একজনকে মরতে হতোই। কিন্তু তার চেয়েও বড় কথা কি জানেন? এ মরণ বাঁচন শুধু আমাদের দুজনার নয়, ওদের দুজনার বেলায়ও প্রযোজ্য। কেননা ওই উন্মাদ লোকটার খপ্পরে মেরিকে ফেলে আসা আমার পক্ষে তখন সম্ভব ছিল কি? তাই ওকে খুন করেছি আমি। ভুল হয়েছে আমার। এরকম পরিস্থিতিতে আপনাদের দুজনার একজনও যদি থাকতেন, তাহলে এছাড়া আর কি করতে পারতেন বলুন? ছুরি দিয়ে মারার সময় আর্তচিৎকার করে উঠেছিল মেরি। তাই শুনেই ওপরের ঘর থেকে থেরেসা নেমে এসেছিল। এক বোতল মদ ছিল সাইড বোর্ডে। বোতল খুলে একটু ঠেলে দিলাম ওর ঠোঁটে। শক পেয়ে প্রায় আধমরা হয়ে গেছিল বেচারি। নিজেও এক ঢোক খেলাম। থেরেসা কিন্তু আগাগোড়াই বরফের মতো ঠান্ডা। প্লটটা শুধু আমার নয়, তারও বটে। ঠিক করলাম এমনভাবে দৃশ্যটাকে সাজিয়ে রাখতে হবে যাতে দেখলে মনে হয় একদল চোরের কাজ। গল্পটা বারবার মেরিকে শোনাতে লাগলো থেরেসা। ইতিমধ্যে আমি ফায়ার প্লেসের উপরে উঠে দড়িটাকে কেটে নামিয়ে আনলাম। তারপর ওকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে দড়ির কাটা দিকটায় শুয়ো পার করে দিলাম ছুরি দিয়ে। এ না করলে ছুরি দিয়ে কাটা দড়ি দেখলেই টনক নড়বে পুলিশের। এত কসরত করে উপরে উঠে দড়ি কেটে আনে, না জানি সে কী ধরনের চোর। তারপর জড়ো করলাম কতগুলো রূপোর বাসনপত্র। লোকে দেখলে যেন ভাবে নিছক চুরি করতেই এসেছিল খুনিরা। তারপর বেরিয়ে গেলাম। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলাম, মিনিট 15 বাদে যেন শোরগোল তোলে ওরা। ততক্ষণে নাগারের বাইরে চলে যাব আমি। রূপোর বাসনগুলো জলে ফেলে দিয়ে রওনা হলাম সিডেনহ্যামের দিকে। মনে আমার এতটুকু গ্লানি ছিল না, শুধু অনাবিল আনন্দ। জীবনে অন্তত একটা রাতকে সত্যিকারের সৎ কাজে ভরিয়ে তুলতে পেরেছি আমি। মিস্টার হোমস, সত্য শুনতে চেয়েছিলেন না আপনি? সত্যই বললাম। এক বর্ণ মিথ্যে নেই, খাদ নেই, অতিরঞ্জন নেই। জানি না এই সত্যের মূল্য আমার গরদান দিয়ে দিতে হবে কিনা। কপালে যাই থাকুক, অকপটে সবই বললাম আপনাকে। কিছুক্ষণ নীরবে ধূমপান করলো হোমস। তারপর উঠে দাঁড়াল। ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে করমর্দন করলো ক্যাপ্টেন ক্রোকারের সাথে। এরকমটাই ভেবেছিলাম আমি। আপনার কাহিনীর প্রতিটি বর্ণ সত্য, আমি জানি। কেননা সেরকম কথা আপনি কিছু বলেননি যেটা আমি জানি না। ব্যায়ামবিদ বা নাবিক ছাড়া ব্র্যাকেটের ওপর উঠে ঘন্টার দূরতে যে গিট আমি দেখেছি, সে গিট ও নাবিক ছাড়া আর কারোর পক্ষে রপ্ত করা সম্ভব নয়। জীবনে একবারই নাবিকদের সংস্পর্শে এসেছিলেন লেডি ব্র্যাকেনস্টল, এবং তা সাগর পাড়ি দেওয়ার সময়। জীবনের যে স্তরে উনি মানুষ, এই নাবিকটিও সেই স্তরের। খনিকে আড়াল করার ওর প্রয়াস থেকেই জেনেছি এই তথ্যটি। আরও জেনেছি তাকে উনি ভালোবাসেন। সঠিক সূত্র ধরে তদন্ত শুরু করতে পেরেছিলাম বলেই এত সহজে আপনার নাগাল পেয়েছি ক্যাপ্টেন। আমি ভেবেছিলাম পুলিশ কোনোদিনই আমাদের ফাঁকি ধরে উঠতে পারবে না, এবং পারেও নি। আমার যদ্দূর বিশ্বাস পারবেও না। ক্যাপ্টেন ক্রুকার, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনার সামনেই স্বীকার করছি আমি।
চরম আক্রমণের সম্মুখীন হলে যে কোনো পুরুষের পক্ষে যা করা স্বাভাবিক, আপনিও তাই করছেন। নিজের জীবন বাঁচাতে গিয়ে যা আপনি করছেন তা আইনানুগ নয়, কিন্তু এমন রায়ও কেউ দেবে বলে মনে হয় না আপনার। যাই হোক, এ নিয়ে মাথা ঘামাবে আমাদের ব্রিটিশ জুরিরা। ইতিমধ্যে আমি শুধু একটা কথাই বলতে পারি, আপনার ওপর সহানুভূতি এতই গভীর যে আপনি যদি আগামী 24 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে আপনার কিছু ধাওয়া করবে না। আর তারপরেই সব প্রকাশ পাবে? নিশ্চয়ই সবই প্রকাশ পাবে। এ কি ধরনের প্রস্তাব? এ প্রস্তাব কি কোনো পুরুষের কাছে করা চলে? আইন আমি যতটুকু জানি তাতে অন্তত এইটুকু বুঝি যে বিচার চলার সময় মেরিকেও দুষ্কর্মের সঙ্গিনী হিসেবে গণ্য করা হবে। আপনি কি ভাবেন তাকে এই বিপদের মুখে একলা ফেলে দিয়ে আমি গা ঢাকা দেব আর আড়াল থেকে মজা দেখব? ওরা যা করতে চায় আমাকে নিয়ে করুক, কিন্তু ঈশ্বরের দোহায় মিস্টার হোমস, এমন একটা উপায় বাতলান যাতে বেচারি মেরিকে আদালতের জাঁতাকলে না পড়তে হয়। দ্বিতীয়বার ক্যাপ্টেনের দিকে হাত বাড়িয়ে দিল হোমস। যাচাই করে দেখছিলাম আপনাকে ক্যাপ্টেন ক্রুকার, প্রতিবারই দেখছি আপনি নিখাত সোনা। যাক, এই বড় গুরুদায়িত্ব নিতে হচ্ছে আমায়, কিন্তু হপকিন্সকে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছি। সে যদি তার যথাযথ ব্যবহার না করতে পারে, আমার কিছু করার নেই। ক্যাপ্টেন ক্রুকার, যা করতে চাই তা আইন মাফিক হোক। আপনি আসামি, ওয়াটসন তুমি ব্রিটিশ জুরি। ব্রিটিশ জুরি হওয়ার মতো তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন পুরুষের সঙ্গে এর আগে দেখা হয়েছে বলে মনে পড়ে না আমার। আমি হচ্ছি বিচারপতি। এবার শুরু হোক। জুরি মহোদয়গণ, এজাহার আপনারা শুনলেন। আসামি দোষী কি নির্দোষ, এবার বলুন। নির্দোষ, মাই লর্ড। বেশ, জনগণের ইচ্ছে ঈশ্বরের বাণী। ক্যাপ্টেন ক্রুগার, আপনি মুক্ত। আইনের কবলে আর কোনো নিরপরাধ না পড়া পর্যন্ত আমার কাছে আপনি নিরাপদ। বছর খানেকের মধ্যে ফিরে আসুন লেডির কাছে। আজকের রাতের ন্যায় বিচারের পরে যে রায় আমরা দিলাম তার মর্যাদা প্রমাণ করুন আপনার এবং তার মিলিত ভবিষ্যতের মধ্য দিয়ে। শুনছিলেন শার্লক হোমসের গল্প দি অ্যাডভেঞ্চার অফ অ্যাবি গ্রেন্স। লেডি ব্র্যাকেনস্টলের ভূমিকায় উৎসা রয় চৌধুরী, থেরেসার ভূমিকায় অর্কপ্রিয়া ঘোষ, হপকিন্সের ভূমিকায় শুভদীপ পাত্র, ওয়াটসন এবং ক্যাপ্টেন ক্রুকারের ভূমিকায় শুভ্রদীপ ঘোষ, শার্লকের ভূমিকায় আমি সৌগত পণ্ডিত। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এরকমই একটি গল্প নিয়ে আবার দেখা হবে।